ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন সাইকেল। এখন ভ্যাপার কম্প্রেশন সাইকেলের মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে আমরা 5টা প্রকার নিয়ে আলোচনা করব। একটা আছে সাইকেল উইথ ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার আফটার কম্প্রেশন, সাইকেল উইথ ভ্যাপার আফটার সাইকেল উইথ ওয়েট ভ্যাপার আফটার কম্প্রেশন, সাইকেল উইথ সুপারহিটেড ভ্যাপার আফটার কম্প্রেশন, সাইকেল উইথ সুপারহিটেড ভ্যাপার বিফোর কম্প্রেশন, অ্যান্ড ফাইনালি আমরা আলোচনা করব সাইকেল উইথ দ্য আন্ডার কুলিং অর সাবকুলিং অফ রেফ্রিজারেন্ট। তো এই বিষয়গুলো বোঝার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সাইকেল সিস্টেমটা আমরা জন্য একটা ডায়াগ্রাম ড্র করে রাখছি। এটা হচ্ছে আমাদের কম্প্রেসর। এই অংশটার নাম হচ্ছে কন্ডেন্সার, আর এই অংশটা হচ্ছে এক্সপানশন ভালভ, আর এই অংশটা হচ্ছে ইভাপোরেটর। তো আমরা একটু লিখি, এটা হচ্ছে হলো কম্প্রেসর, আর এই অংশটাকে বলা হচ্ছে কন্ডেন্সার। এই অংশটার নাম হচ্ছে এক্সপানশন ভালভ, এই অংশটা হচ্ছে ইভাপোরেটর। এখন রেফ্রিজারেন্ট এর ভিতর দিয়ে সাইকেল আকারে ঘুরতে থাকে। তো এই কম্প্রেসর করে কি, এইখান থেকে সাকশন করে, রেফ্রিজারেন্ট সাকশন করে এদিকে কম্প্রেস করে দেয়। এখন এই অংশে কি হয়, যে রেফ্রিজারেন্টটা ভ্যাপার থাকে, এই ভ্যাপারটাকে কম্প্রেস করে ভ্যাপার প্লাস লিকুইড প্লাস ভ্যাপার পরিণত করে, লিকুইড প্লাস ভ্যাপার। তারপরে এখান থেকে যাওয়ার সময় কন্ডেন্সারে আরও ঘনীভূত হয়ে এখানে বলা যায় অলমোস্ট লিকুইড হয়ে যায়। রেফ্রিজারেন্টটা লিকুইড হয়ে যাওয়ার পরে এক্সপানশন ভালভ দিয়ে যে সময় সে বের হয়, সে সময় এক্সপান্ড হয়ে যায়, মানে বেশি জায়গায় ছড়িয়ে পড়ে, অল্প জায়গা থেকে বেশি জায়গায় ছড়িয়ে পড়ে এক্সপানশন হয়। এক্সপানশন হওয়ার কারণে এইখানে তাপমাত্রা কমে যায় আস্তে আস্তে এইখান থেকে এই দিকে আসে, এবং এইখানে চাপটাও কমে যায়। তো আমরা প্রেশারটা একটু পরে এইখান থেকে লিখে দিচ্ছি যে ঘটনাটা কী ঘটে। এইখানে যে সময় আমাদের কম্প্রেস করে সেই সময় প্রেশারটা বেড়ে যায়, এবং আস্তে 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 প্রেশারটা মোটামুটি সেম থাকে। তারপরে এখান থেকে এইখানে যে সময় অধিক জায়গায় এক্সপানশন করে তখন প্রেশারটা কমে যায়। তো এখন আমরা একটু লিখি যে এইখানে কি ঘটনা ঘটে। এখানে প্রেশার থাকে হাই, আর যদি আমরা বলি প্রেশার টেম্পারেচারও থাকে হাই। এরপর এই দিকতে যখন কন্ডেন্সারে যায় তখন প্রেশারটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচারটা বিষয়টা একটু সাইকেলটা যদি আমরা একটু দেখি তাহলে বেটার হবে। হ্যাঁ, এখানে টেম্পারেচারও কনস্ট্যান্ট থাকে মোটামুটি বলা যায়, আর প্রেশারটাও কনস্ট্যান্ট থাকে। এরপরে এই যে এক্সপানশন ভালভে যখন ক্রস করে তখন প্রেশারটা লো হয়ে যায়, আর টেম্পারেচারও লো হয়ে যায়। তারপর যে রেফ্রিজারেন্টটা আছে, এই রেফ্রিজারেন্টটা ইভাপোরেটর দিয়ে সময় ক্রস করে। আসলে ইভাপোরেটরটাই মূলত রেফ্রিজারেশন কাজটা করে থাকে। এখানে আমাদের খাদ্যবস্তু থাকে, সেই খাদ্যবস্তুটাকে সে ঠান্ডা করে। তো কম তাপমাত্রা এদের কাছে ছেড়ে দেয়, ওদের কাছ থেকে ইভাপোরেটর তাপ গ্রহণ করে। তো এখানে দেখা যাচ্ছে কি রেফ্রিজারেন্টটা একটু তাপ গ্রহণ করে, মানে তাপটা হালকা বেড়ে যায়।
তো টেম্পারেচার একটু বলা যায় যে বেড়ে যায়, ইনক্রিজ করে। আর প্রেশারটা লো তো অলওয়েজ লোই হয়ে যায়, কারণ এখান থেকে তো খালি মানে সে পাস করে, এখানে কোনো এরকম কোনো সিস্টেম নাই যে প্রেশার বাইরে যাবে বা কমে যাবে, প্রেশার মোটামুটি ঠিক থাকে। তো এইখান থেকে আবার আমরা যে জিনিসটা পাই, তো এটা আসলে কি ভ্যাপার হয়ে যায়, এই ভ্যাপারটা আবার সে কম্প্রেসার কী করে, সাকশন করে, সাকশন করে এদিকে কম্প্রেস করে পাঠিয়ে দেয়। কম্প্রেস করে পাঠিয়ে দিলে কী হলো, এখানে যে প্রেশার কমছিল সেই প্রেশারটা খুব প্রেশার হয়ে যায়, এখানে এখানে প্রেশারটা বেড়ে যায়, প্রেশারটা বেড়ে যাওয়ার পরে তারপর আস্তে 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 এইভাবেই সাইকেলটা ঘুরতে থাকে, একই রেফ্রিজারেন্ট পুরো সাইকেলে ঘুরতে থাকে। এখন তাহলে আমরা মূলত 4টে অপশন বলছি, যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ আর ইভাপোরেটর। আমরা এরপরে সাইকেলটা নিয়ে আলোচনা করব, সাইকেলের ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, যে টিএস ডায়াগ্রাম, পিএইচ ডায়াগ্রাম, যেটাগুলো আমাদের ম্যাথের জন্য লাগবে। তার আগে আমরা টিএস ডায়াগ্রাম থেকে একটু হালকা ধারণা নিয়ে নিই। টিএস ডায়াগ্রামটা এদিকে ছিল টি থাকে, যেটাকে আমরা টেম্পারেচার বলি, আর এদিকে এস থাকে, যেটাকে আমরা এন্ট্রপি বলি। এন্ট্রপি, এন্ট্রপি, এদিকে টেম্পারেচার। টেম্পারেচার, আর আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে স্যাচুরেশন লাইন। এই লাইনটাকে বলা হয় স্যাচুরেশন লাইন। আর এই যে পয়েন্ট, তো আমরা টিএস ডায়াগ্রাম নিয়ে এখন আলোচনা করব। এদিকে যেটা আছে সেটা হচ্ছে টি টেম্পারেচার, আর এদিকে হচ্ছে এস, যেটা হচ্ছে এন্ট্রপি। আর এইখানে যে কার্ভটা দেখতে পাচ্ছেন, এই কার্ভটাকে বলা হয় স্যাচুরেশন কার্ভ। স্যাচুরেশন কার্ভের মধ্যে আমরা এই পাশে যে অংশটা থাকে সেটা হলো কোল্ড অথবা সাবকোল্ড বলা হয়, সাবকোল্ড লিকুইড, সাবকোল্ড লিকুইড। আর এদিকে যেটা থাকে সেটা হলো সুপার হিটেড, সুপার হিটেড ভ্যাপর। আর এই যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় ওয়েট ভ্যাপর। ওয়েট ভ্যাপর। তাহলে 3টে প্রশ্ন বুঝতে পারলাম। যদি আমাদের এই স্যাচুরেশন লাইনের আগের অংশ থাকে সেটা হচ্ছে সাবকোল্ড, স্যাচুরেশনের পরে যদি অংশ থাকে সেটা হচ্ছে সুপারহিটেড ভ্যাপর, আর স্যাচুরেশন কার্ভের ভিতরের অংশ যদি থাকে সেটাকে বলবো আমরা ওয়েট ভ্যাপর। আর এই পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি একটু সাইকেলের দিকে যাই, টিএস ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম, একটা সাইকেল রেফ্রিজারেশন সাইকেল আঁকি। প্রথমে টিএস ডায়াগ্রামটা আঁকি, টিএস। টিএস ডায়াগ্রামে আমাদের এই পুরোটা আঁকবো না, স্যাচুরেশন লাইনের শুরুটা দেখবো আর শেষেরটুকু লাগবে, উপরটুকু লাগে না আমাদের। তো আমরা মনে করেন যে এইভাবে একটা লাইন নিলাম আর এদিকে এইভাবে একটা লাইন নিলাম। এখন এখানে একটু কাজ আছে, এখানে আমরা পয়েন্টগুলো দিইনি। আমাদের যেহেতু কম্প্রেসর থেকে পয়েন্টটা শুরু করি, তো কম্প্রেসর তো আগের ইউনিট থেকে কম্প্রেস মানে সাকশন করে, তো আমরা এইখানে দেব 0.1, তারপর এইখানে দেব 0.2। তার মানে এই যে 1 থেকে 2, এই 1 থেকে 2তে কাজ করতেছে কম্প্রেসর। এরপরে এই যে 2, এই 2 থেকে 3তে কাজ করতেছে কন্ডেন্সার। তারপরে 3 থেকে 3 মানে এই যে এখানে 3 থেকে 4-এ কাজ করতেছে হচ্ছে আপনার এক্সপানশন ভালভ, এবং 4 থেকে আবার সেই 1-এ কাজ করতেছে ইভাপোরেটর। তো আমরা এই প্রসেসটা আমরা এখানে ডায়াগ্রামে আঁকবো, টিএস ডায়াগ্রামে আঁকবো। প্রথমে আসলে টিএস ডায়াগ্রাম আঁকবো, তারপর আসলে পিএইচ ডায়াগ্রাম আঁকবো। আগে আমরা টিএইচ ডায়াগ্রামটা আঁকি। তো টিএইচ ডায়াগ্রামের মধ্যে আমরা এখানে বলছিলাম কয়েকটা মেথড আমরা এখানে ফলো করব। এখানে বলা হয়েছে যে সাইকেল উইথ ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার, সাইকেল উইথ ড্রাই স্যাচুরেটেড ভ্যাপার
আফটার কম্প্রেশন মানে আফটার কম্প্রেশনের পর মানে কম্প্রেশনের পরে ড্রাই স্যাচুরেটেড পয়েন্টটা পাবো আমরা। তো যেহেতু আফটার কম্প্রেশন বলছে সেহেতু আমাদের এটা ওয়েট রিজন থেকে শুরু করব। মনে করলাম আমরা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে আমাদের স্যাচুরেটেড লাইনের উপর যে পয়েন্টটা করতে হবে, যেহেতু আফটার কম্প্রেশন বলছে, এইটাকে প্রথমে আসলে এখান থেকে এই পর্যন্ত দিলাম, সেটা আমাদের 1 থেকে 2। এই যে পয়েন্টটা এটা আসলে স্যাচুরেশন লাইনের উপর পড়ছে, জন্য স্যাচুরেটেড ড্রাই স্যাচুরেটেড বলছে। এটা হচ্ছে ড্রাই স্যাচুরেটেড লাইন, এটা হচ্ছে লিকুইড স্যাচুরেটেড লাইন, ওয়েট লিকুইড স্যাচুরেটেড লাইন। তো এই পয়েন্টে যখন আসলো তখন আমরা এটাকে বলতেছি যে কম্প্রেশনের পরের পয়েন্ট, আফটার কম্প্রেশন ড্রাই স্যাচুরেটেড। তারপর এখান থেকে এইভাবে আমাদের কার্ভটা লাইনটা যায়। এটা কেন যায় আমি পরে দেখাচ্ছি, আমরা এখান থেকে আবার দেখাবো। এরপর এটা হালকা একটু এদিকে কার্ভ করে আবার ব্যাক করে সেই পয়েন্ট 1-এ। তার মানে এটা হচ্ছে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, পয়েন্ট 4। 1 থেকে 2 যে কাজটা করে সেটার নাম হচ্ছে কম্প্রেসর। আমি একটু এদিকে লিখতেছি, কম্প্রেসর। তারপরে হচ্ছে হলো এখান থেকে 2 থেকে 3-এ যে কাজটা করে সে হচ্ছে কন্ডেন্সার। 3 থেকে 4-এ যে কাজ করে সে হচ্ছে হলো এক্সপানশন ভালভ। 4 থেকে 1 হচ্ছে হলো ইভাপোরেটর। আচ্ছা, প্রতিবারই কম্প্রেসর কন্ডেন্সার তো বড় করে লাগবে না, আমরা সংক্ষেপে লাগবো। তো এটা বুঝতে পারলাম যে 1 থেকে 2-তে কম্প্রেসর কাজ করতেছে। তো কি দেখতে পাচ্ছি আমরা, টেম্পারেচার 1 থেকে 2-তে বেড়ে যাচ্ছে। এই যে 1 থেকে 2-তে যেহেতু কম্প্রেসর কাজ করতেছে, আমরা কি পাচ্ছি দেখতেছি যে এখান থেকে এখানে টেম্পারেচারটা হাই হয়ে যাচ্ছে, টেম্পারেচার হাই, হাই। আচ্ছা, তারপরে 2 থেকে 3-এ এইখানে কি ঘটে, এখানে টেম্পারেচারটা মোটামুটি বলা যায় কনস্ট্যান্ট থাকে। এখানে মূলত একটু ঠান্ডা করা হয়, কনডেন্স করা হয়, ঘনীভূত করা হয়। মূলত ঠান্ডা বলতে ঘনীভূত করা হয়, যে এই যে ভ্যাপর প্লাস লিকুইড এটাকে এটা আরেকটু ঘন করা হয়। ঠিক আছে, তো 2 থেকে 3-এ গেল কনডেন্সারের কাজ। এবার 3 থেকে 4-এ এখানে দেখেন 3 থেকে 4 বলছিলাম যে এক্সপানশন করবে, মানে মানে কম ভলিউম থেকে বেশি ভলিউমের দিকে ছড়িয়ে যাবে এই রেফ্রিজারেন্টটা। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের এক্সপানশন যেহেতু হচ্ছে সেহেতু তাপমাত্রা কমে যাবে। অল্প জায়গা থেকে যে সময় বেশি জায়গায় ছড়ায় পড়ে তখন তাপমাত্রা কমে যায়। যেমন আমরা স্প্রের ক্ষেত্রে দেখছি, স্প্রের ভিতরে লিকুইডটা থাকে, আমাদের এদিকেও লিকুইড ছিল, সেই লিকুইডটা বড় স্থানে যে সময় ছড়ায় যায় তখন সেটা ঠান্ডা একটা অনুভূতি আসে। তো এখানে তাপমাত্রাটা কমে যায়। আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4-এর তাপমাত্রা ডিক্রিজ করতেছে। 4-এ গেল, 4-এ যাওয়ার পরে 3 থেকে 4 ডিক্রিজ করছে। এইবার এই 4 থেকে 1-এ এখানে টেম্পারেচার তেমন একটা বেশি একটা হ্রাস বৃদ্ধি ঘটে না, বলা যায় হালকা একটু ইনক্রিজ করে, বেশি না। কারণ খাদ্যবস্তু থেকে তাপ নেয় এবং সেও কিন্তু ঠান্ডা হতে থাকে। ঠান্ডার কারণে ও ঠান্ডা মানে কম তাপমাত্রাটা ওদের কাছে ছেড়ে দেয়, আর ওদের গরম তাপমাত্রাটা গ্রহণ করে সে আবার সে সাইকেলটা 1 নম্বর পজিশনে চলে আসে। এইভাবে সাইকেলটা সম্পূর্ণ হইতে থাকে। এখন আমরা এই যেটা আঁকলাম এটার পিএইচ ডায়াগ্রাম আঁকবো, মানে প্রেশার ভার্সেস এনথালপি। পিএইচ ডায়াগ্রামটা জাস্ট এরকম, মানে স্যাচুরেশন লাইনটা আমরা প্রথমে আঁকতে পারি এইভাবে মূলত আঁকে। তারপর আমাদের মনে করেন যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এটা এইখানে যে প্রথমে স্যাচুরেশন লাইনে পয়েন্টের সংযোগ হয়, স্যাচুরেশন লাইন থেকে এখানে তাপমাত্রা এই যে 1 থেকে 2 ঘটনা ঘটলো, 1 তারপর 2 থেকে 3-এ কি হয়, 2 থেকে 3-এ কি চাপ বাড়ে? চাপ বাড়ে না, চাপ মোটামুটি একটু কনডেন্স হয়, বাট চাপ বেশি একটা বাড়ে না। তো আমরা এটা কনস্ট্যান্ট রাখলাম। কনস্ট্যান্ট রাখার পরে 2 থেকে 3 গেল। এবার 3 থেকে 4-এর সময় প্রেশার লো করে, তো প্রেশার ডাইরেক্ট আমরা লো করে দেবো, প্রেশার লো করে দিলাম। এবং এবার এই ক্ষেত্রে এনথালপিও কনস্ট্যান্ট থাকবে। এগুলো দিই নেই, এখানে হলো এইচ,
আর এখানে হচ্ছে হলো পি। তাহলে 1 থেকে 2, তার মানে কি আমাদের চাপ বাড়ছে, উপর দিকে উঠছে। এবার 2 থেকে 3 মানে একই পয়েন্টে কোনো চাপমাত্রা বাড়ি নাই। কি ঘটনা ঘটছে, আমাদের এন্ট্রপি কমছে, যেহেতু কনডেন্স করতেছি সেহেতু এন্ট্রপিটা কমে যাবে। এবার 3 থেকে 4 যেহেতু এক্সপানশন হয়েছে সেহেতু প্রেশারটা কমে গেছে। প্রেশার কমে যাওয়ার কারণে প্রেশার কমছে, বাট এখানে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। তারপরে আমাদের এইখান থেকে এখানে প্রেশারের কোনো পরিবর্তন হয় না, বাট এন্ট্রপির পরিবর্তন হয়, এই জন্য এটা দিলাম। আর এটাই হচ্ছে আমাদের পিএইচ ডায়াগ্রাম। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। এখন আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে হলো প্রেশারের দিকে যদি তাকাই তাহলে P4 আর P1 সেম। P4 সমান সমান P1, ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। আর P3 আর P2 সেম, P3 সমান সমান P2। এরপরে আমরা যদি এনথালপির দিকে তাকাই, তাহলে H3 আর H4 সেম, H3 সমান সমান H4, এটা হচ্ছে H1, আর এটা হচ্ছে H2। ওকে, এইরকমই মোটামুটি অলমোস্ট আমাদের যে 5টা সাইকেল আছে সবগুলো প্রায় একই রকম, শুধু বোঝার বিষয় আছে হলো আফটার কম্প্রেশন, বিফোর কম্প্রেশন, স্যাচুরেটেড লাইনে পড়বে কিনা, ঠিক আছে। এই পয়েন্টগুলো বুঝে বুঝে আমাদের বাকিগুলো কাজ করতে হবে। তো আশা করি এগুলো মোটামুটি বুঝছি। আমরা তারপরে চলে যাব কোন পোর্শনে, তাহলে থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল। Cycle with dry saturated vapor after compression, মানে এই যে ড্রাই স্যাচুরেটেড কার্ভের উপর যাচ্ছে, এটি কখন, আফটার, যখন স্যাচুরেশন, সরি আফটার কম্প্রেশন, মানে কম্প্রেশন হওয়ার পরে। আমরা এরপরে আলোচনা করব theoretical vapor compression cycle with the water wet vapor after compression, wet vapor after compression। তাহলে প্রথমে আমরা টিএস ডায়াগ্রামটা কি, টিএস ডায়াগ্রামে প্রথমে স্যাচুরেশন কার্ভ আঁকি, তারপর আফটার কম্প্রেশন, ওয়েট ভ্যাপার যেহেতু বলছে, ওয়েট রিজন থেকে শুরু করব, ওয়েট রিজনের মধ্যেই থাকবো, এটা আর স্যাচুরেশন লাইনের পর যাবে না, যেহেতু স্যাচুরেশন এখানে বলিনি, স্যাচুরেটেড ভ্যাপার এখানে বলছে ওয়েট ভ্যাপার, তার মানে ওয়েট রিজন থেকে শুরু করছি, ওয়েট ভ্যাপারের মধ্যে আসি, তারপর সেটা ব্যাক করবে আমাদের লিকুইড যে স্যাচুরেশন কার্ভ আছে ওখানে, তারপর ওখান থেকে এইভাবে চলে আসবে 4 নম্বর পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্ট। তার মানে 1 থেকে 2 এখানে কম্প্রেশন ঘটছে, 2 থেকে 3 কনডেন্স ঘটছে, 3 থেকে 4 এক্সপানশন ঘটছে, এক্সপানশন ঘটার কারণে টেম্পারেচার কমে গেছে, এবং 3 থেকে 4 আর 4 থেকে 1 হচ্ছে হলো ইভাপোরেশন, যার কারণে কোনো টেম্পারেচার বাড়ি নেই, অথচ এন্ট্রপির বৃদ্ধি পাইছে 4, 3। এটাকে যদি আমরা পিএইচ চার্ট আঁকি, এটা কেমন দেখতে হবে, পিএইচ চার্টটা জাস্ট স্যাচুরেশন কার্ভটা এইভাবে দেয়। তাহলে 1 থেকে 2 থেকে এখানে কোনো বাড়ে না, প্রেশার বাড়ে না, TPH, তাহলে 1 থেকে 2,
1 থেকে 2, 2-এর পরে এখানে কোনো প্রেশার বাড়ে না, যার কারণে প্রেশার কনস্ট্যান্ট আকারে ব্যাকে আসবে প্রেশার। তারপর আমাদের এটা বলা যায় যে কনস্ট্যান্ট এন্ট্রপিতে প্রেশার ডিক্রিজ করে, এখান থেকে এখানে প্রেশার ডিক্রিজ করে, মানে প্রেশার কমে যায়। প্রেশার কমে যাওয়ার পরে এই অংশ থেকে আবার এই 1 নম্বর অংশ আসতে গেলে এখানে এনথালপি বেড়ে যায়, মানে আমি বলছিলাম যে খাদ্যবস্তু থেকে তাপটা গ্রহণ করে, এনথালপি বেড়ে যাচ্ছে, বাট প্রেশার বাড়বে না। প্রেশার এখানে যে প্রেশার আছে ওই প্রেশারটাই মোটামুটি থেকে যাবে এই পুরো পাইপের ভিতরে। তো এটা ছিল আমাদের হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। তাহলে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন, ইভাপোরেটর। এখানে আমি মূলত একটু ছোটো করে লিখে দিলে ভালো হয়। কম্প্রেসর, কন্ডেন্সার, তারপরে হচ্ছে এক্সপানশন ভালভ, আর হচ্ছে ইভাপোরেটর। টিএস এবং পিএস ডায়াগ্রাম লিখে ফেললাম। তাহলে আমাদের এটা ছিল হলো থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল ফিগার, থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল উইথ, এটা হচ্ছিল আগের বার ছিল ড্রাই স্যাচুরেটেড, এবার হচ্ছিল ওয়েট ভ্যাপার উইথ ওয়েট ভ্যাপার। এটাও কিন্তু 1 থেকে 2 কম্প্রেসর হওয়ার পরে সেটা ওয়েটেই আছে, এটা কিন্তু স্যাচুরেশন লাইনে যায়নি বা সুপারহিটেড কোনো পজিশনে যায়নি। তার মানে 1 থেকে 2 সে যাওয়ার পরেও সে ওয়েট রিজনে আছে। আমরা বলছিলাম এই রিজনটাকে বলা হয় ওয়েট রিজন। তার মানে আফটার কম্প্রেশন ওকে। আমরা তাহলে 2টা বুঝলাম, আমাদের আরও 3টা আছে। 3টের মধ্যে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল উইথ সুপারহিটেড ভ্যাপার আফটার কম্প্রেশন। আমরা এখনও আফটার কম্প্রেশনে আসি, বিফোর কম্প্রেশনে এখনও যাইনি। তো এটা টিএস ডায়াগ্রামটা কি, এদিকে টেম্পারেচার, এদিকে এন্ট্রপি এস। টিএস ডায়াগ্রামে যাক, ডায়াগ্রাম আঁকার আগে আমরা এটা একটা স্যাচুরেশন কার্ভটা এঁকে নেব। স্যাচুরেশন কার্ভ আঁকার পরে আমাদের এখানে আফটার কম্প্রেশনে বলা হয়েছে যে কী হবে, সুপারহিট হবে। তার মানে এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে এই যে পোর্শনটা, এটা বলছিলাম কিন্তু আমরা যে সুপারহিট রিজিয়ন। তো এখান থেকে এইভাবে জিনিসটা যায়, তারপর একটু প্রেশারটা লো করে, টেম্পারেচারটা হালকা একটু লো করে এইদিকে কনস্ট্যান্ট টেম্পারেচারে এন্ট্রপি কমে যায়। কনস্ট্যান্ট টেম্পারেচার কমে যাওয়ার পরে তারপরে সেম আগের মতোই ব্যাক করে 3 থেকে 4 নম্বর পজিশনে, 4 থেকে 1 নম্বর পজিশনে। তো আমাদের এখানে 1 ছিল, এখানে 2, এটাও 2-এর একটা অংশ, এখানে 2' দিলাম, এখানে 3, এখানে 4। তাহলে 1 থেকে 2 আসছে কি কম্প্রেসর, তারপর আসছে কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, আর এখানে আসছিল ইভাপোরেটর। হয়ে গেল আমাদের টিএস ডায়াগ্রাম। এবার পিএইচ ডায়াগ্রামটা, পিএইচ ডায়াগ্রামের ক্ষেত্রে আগে আমরা এই কার্ভটা অবশ্যই আঁকবো। এই কার্ভটা আঁকার পরে আমাদের এই পয়েন্ট থেকে সুপারহিট রিজিয়নে চলে যাবে, নিলাম সুপারহিট রিজিয়নে। বাট এখানে যেরকমভাবে একটু রিক্রিয়েস করছে, এখানে তা করবে না, এখানে ডিরেক্টলি প্রেশার সেম থাকবে, 2 থেকে 3-এর প্রেশার সেম থাকবে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, এখানে 2', তারপরে এখানে কনস্ট্যান্ট নামবে, তারপরে এখানে কনস্ট্যান্ট প্রেশারে 1 নম্বরে চলে যাবে।
তো এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেশার, বুঝতে হবে যে উপর দিকে কি আমাদের পি, আর এদিকে কি আছে এইচ, এনথালপি। তো বোঝার চেষ্টা করি সুপারহিট বলতে কি বোঝাচ্ছে আমাদের। এটা তো 100 ডিগ্রি মানে স্টিম হয়ে যাচ্ছে 1 থেকে 2, তারপরে সেটা আবার প্রথমে আসবে স্যাচুরেশন পয়েন্টে, স্যাচুরেশন পয়েন্ট থেকে তারপরে আসবে ওয়েট রিজিয়নে, ওয়েট ভ্যাপর থেকে সেটা তারপরে ব্যাক করবে। তো এটাই ছিল কাহিনী। তো 1 থেকে 2 হচ্ছে কি কম্প্রেসর, তারপর হচ্ছে কন্ডেন্সার, তারপর হচ্ছে কম্প্রেসর কন্ডেন্সার এক্সপানশন ভালভ, এক্সপান্ড হয়, তারপর হচ্ছে ইভাপোরেট হয়। তো এটা ছিল হচ্ছে কি ফিগার থিওরিটিক্যাল ভেপার কম্প্রেশন সাইকেল, ভেপার compression cycle with after with superheated vapor। এটা হলো 2 কম্প্রেশনের পরে কি হয় সুপারহিটেড হয়, তাহলে উইথ সুপারহিটেড ভেপার after compression, after compression। এরপরে আমরা শিখব থিওরিটিক্যালি ভ্যাপার কম্প্রেশন সাইকেল উইথ সুপারহিটেড ভ্যাপার বিফোর কম্প্রেশন। মানে সুপারহিট হবে বাট সুপারহিটটা কম্প্রেশনের পূর্বেই হয়ে যাবে, সেই ক্ষেত্রে সাইকেলটা কেমন দেখতে আমরা সেটা নিয়ে একটু বলি। টিএস ডায়াগ্রামটা সবার প্রথমে আঁকি আমরা। তো এই ছিল আমাদের স্যাচুরেশন লাইন। এখন এইখানে ঘটনাটা কি ঘটে, এই পয়েন্ট থেকে শুরু হয়, মানে এই যে হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট থেকে এই যাচ্ছে 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টের পরে এটা একটু হালকা টেম্পারেচার ডিক্রিজ করে, এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে চলে আসে, এন্ট্রপি কমে যায়। তারপর মোটামুটি বলা যায় আগের মতোই 3 and 4, ও সরি এটাই তো 4 নম্বর অপশন। তারপরে এখান থেকে এইভাবে যায়, এটা হালকা একটু বেড়ে, তো আমাদের এখান থেকে কিন্তু 1 শুরু হয়েছিল। ও সরি আমার এখানে একটু ভুল হয়েছে, যে এই পোর্শনটা মনে হয় একটু বেড়ে যাবে এইদিকে। তো 1 2 2 প্রাইম, তারপর হচ্ছে 3 4, না এই ডায়াগ্রামে পারবে না, পরের ডায়াগ্রামটাই পারবে। এখানে তাহলে এই যে পয়েন্টটা এটা হচ্ছে 1-এর প্রাইম, 1-এর একটা অংশ। তাহলে এখানে হলো মূলত 1 শুরু হয়েছে, 1 2 2 প্রাইম 3 4। আমরা যেটা আলোচনা করতেছিলাম এটা হলো আফটার সুপারহিটেড বিফোর কম্প্রেশন। এই যে কিন্তু কম্প্রেশনটা ঘটছে, তো কম্প্রেশনের আগেই কিন্তু সুপারহিটেড হয়েছে, তো সুপারহিটেড বিফোর কম্প্রেশন। তারপরে এখান থেকে কনডেন্স হয়, এই যে 2% কনডেন্স, আর এখানে ছিল হলো কম্প্রেসর, তারপর এখানে ছিল এক্সপানশন, আর এখানে ইভাপোরেটর। তো এটা কি ডায়াগ্রাম ছিল, এটা ডায়াগ্রামটা ছিল টিএস ডায়াগ্রাম, টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি। এবার টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি আমরা যদি এটার যদি পিএইচ ডায়াগ্রামটা আঁকি, তাহলে এটা মোটামুটি অলমোস্ট সেম, বাট একটু দেখি। স্যাচুরেশন লাইনটা আগে আঁকবো আমরা সবসময়। এখানে
এক নম্বর পয়েন্ট আছে স্যাচুরেশন লাইনের বাইরে, 1 থেকে 2 যাবে, 2 থেকে এটা কনস্ট্যান্ট প্রেশারে থাকে, কারণ কি আমরা জানি 2 থেকে 3-এর কোনো প্রেশার বাড়ে না, মানে 2 থেকে 3-এর এখানে কোনো প্রেশার বাড়ে না, একই পাইপের ভিতরে থাকে, পাইপের ডায়ামিটার বাড়ে বা কমে না। এবার 3 থেকে 4-এর কোশ্চেনটা, এখানে ডায়ামিটার যাতে কমে যায়, বেড়ে যায়, মানে বেশি ভলিউমের দিকে চলে যায়, সাথে প্রেশার ডিক্রিজ করবে এবং এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে। তারপর এই কোশ্চেন থেকে ঠিক সেম 1 নম্বরে চলে যাবে। তো এইখানে যত 1 ছিল, এখানে ছিল 2, এখানে 2 প্রাইম, এখানে 3, এখানে 4, এখানে 1 প্রাইম ছিল, যেহেতু এখানে 1, এখানে যেহেতু 1 ছিল, এখানে 1 প্রাইম, তার মানে এখানেও 1 প্রাইম দেবো। ওকে, তো এই ছিল আমাদের পিএইচ ডায়াগ্রাম। তো এটাকে আমরা কি বলতে পারি, যে থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল, এটা হলো সুপারহিটেড ব্যাপার, এটাও সুপারহিটেড ব্যাপার। দেখো এইখানে কাহিনিটা ঘটছে, সুপারহিট মানে আমাদের স্যাচুরেশন লাইনের বাইরে, উইথ সুপারহিটেড ব্যাপার, হিটেড ব্যাপার। এটা কিন্তু কম্প্রেশন ঘটার আগেই কিন্তু কি হয়েছে, সুপারহিটেড হয়েছে, তার মানে বিফোর কম্প্রেশন। আর আমাদের মাত্র একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে theoretical vapor compression cycle with undercooling or subcooling of refrigerant। আমরা একটু খাতাটাকে একটু দেখে নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি বলা হয়েছে, যে থিওরিটিক্যাল ভ্যাপার কম্প্রেশন সাইকেল উইথ আন্ডারকুলিং অর সাবকুলিং রেফ্রিজারেন্ট। তো এটা সম্পর্কে আমার অতটা নলেজ নাই, তারপরেও মানে সাইকেলের যেহেতু আমাদের টপিকসে আছে, সেহেতু একটু হালকা আলোচনা করি। প্রথমে আমাদের হচ্ছে টিএস ডায়াগ্রামে আগে স্যাচুরেশন লাইন টানবো, তারপরে বলছে যে 1 থেকে 2 এখানে দিছে, মোটামুটি কনস্ট্যান্ট আকারে উঠে যায়, তারপরে এটা এইভাবে হালকা একটু কার্ভ করে, তারপরে এখানে ব্যাক করছে। এখান থেকে কি হয়, এই পজিশনে এসে তার পজিশন 3 থেকে 4-এ যায়, মানে এটা 3 ছিল, বাট এই 3টা হলো এইখানে, তারপরে এখান থেকে আবার সেমভাবে ওই সে 1 নম্বর পয়েন্টে ব্যাক যায়। তো 1 থেকে 2 কম্প্রেসর, 2 থেকে এটা কিন্তু 2 পজিশন, তার মানে 2 প্রাইম, এই 2 প্রাইম থেকে এটা সে এইখানে যদি 3 হয়, তার মানে এটা হচ্ছে 3 প্রাইম, আর এটা 3, এটা 4, তার মানে 1 থেকে 2 কম্প্রেসর, তারপরে হচ্ছে কন্ডেন্সার, এখান থেকে এক্সপানশন, ইভাপোরেটর। ওকে, এরপর কি আলোচনা করা যায়, আমাদের এটা হলো টিএস ডায়াগ্রাম, ফাইনালি এটার আমাদের পিএইচ ডায়াগ্রামটা ডাইনে আঁকতে পারছি না, নিচে যত জায়গা আছে নিচে আমি এঁকে দিচ্ছি। এখানে প্রথমে স্যাচুরেশন লাইনটা আঁকবো, তারপর 1 থেকে 2টা হালকা কার্ভ আকারে ডান দিকে যাবে, মানে এন্ট্রপিও বেড়ে যায়, এনথালপিও বেড়ে যাবে, আর প্রেশারটাও বেড়ে যাবে 1 থেকে 2-তে। যেহেতু কম্প্রেসরের কাহিনী, কম্প্রেসর অবশ্যই আমাদের টেম্পারেচারও বাড়ে, এবং এনথালপিও বাড়বে, প্রেশারও বাড়বে। তারপর 2 থেকে 3-এ
কোনো প্রেশার বাড়বে না, প্রেশার সেম থাকবে, বাট এই 2 থেকে 3 পজিশনে এনথালপি কমে যাবে, মানে তাপ কমে যাবে 2 থেকে 3-এ, যেহেতু আমরা কনডেন্স করি। তার মানে 1 থেকে 2 কম্প্রেসর, 2 থেকে 3-এ কনডেন্স করতেছি, যার কারণে আমাদের এনথালপি কমে যাচ্ছে এবং প্রেশার কিন্তু সেম থাকতেছে। সেম থাকার পরে এটা একটু বেড়ে যায়, ঠিক আছে, যে বলছিলাম আগের প্রশ্নে, এটা হচ্ছে 3' এবং 3' থেকে এটা একবারে কনস্ট্যান্ট এনথালপিতে প্রেশার কমে যাবে 3 থেকে 4, যেহেতু এক্সপানশন হবে, এক্সপানশনে অবশ্যই প্রেশার কমে যাবে। তো প্রেশার কমে যাওয়ার পরে আমাদের 4 থেকে আবার আমরা সেই 1 নম্বর পয়েন্টে চলে যাব। তো এইখানে 3' আর এইখানে যে পয়েন্টটা পাইছি, স্যাচুরেশন কার্ভে যে পয়েন্টটা পাইছি, সেটা হচ্ছে অরিজিনালি 3। আচ্ছা, তারপরে 3 থেকে এটা হচ্ছে 4। তাহলে আমরা পেলাম যে আন্ডার কুলিং সিস্টেম। এই সিস্টেমটাকে বলা হচ্ছে, এই যে অপশনটা, এই অপশনটাকে বলতেছে আন্ডার কুলিং সিস্টেম, আন্ডার কুলিং। আচ্ছা, কম্প্রেসর, কন্ডেন্সর, তারপরে এখানে এক্সপানশন লেখার জায়গায় নেই, বুঝে নেন, আর এখানে ইভাপোরেটর। ওকে, এটা কি ডায়াগ্রাম ছিল? এই ডায়াগ্রামটা ছিল হলো, এদিকে ছিল এনথালপি মানে এইচ, আর এদিকে ছিল প্রেশার, সেটাকে পিতে প্রকাশ করি আমরা। তো এই দুইটা হচ্ছিল আমাদের কিসের? আন্ডার কুলিং অথবা সাব কুলিং অফ রেফ্রিজারেন্টের ক্ষেত্রে। তো একটু সবগুলো লিখলাম, যাতে এটাও লিখে দিই যে theoretical vapor compression cycle with undercooling or subcooling of refrigerant. আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমরা এই বিষয়টা যতটা পারছি বেসিকগুলো আলোচনা করছি। এর পরের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আলোচনা করব। তো ম্যাথমেটিক্যাল টার্মসে আমাদের একটা ফর্মুলা থাকে যে সিওপি মানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এই কপ নির্ণয় করতে বলে। তো কপের এই ক্ষেত্রে আমরা কীভাবে বের করি? এখানে আসলে রেফ্রিজারেন্ট ইফেক্ট বাই ওয়ার্ক ডান। আচ্ছা, রেফ্রিজারেন্ট ইফেক্ট আমরা কোনটাকে বলি? এখানে বলা হচ্ছে যে 1 থেকে 2 যেহেতু কম্প্রেসরে কাজ করবে, তো রেফ্রিজারেন্টের একটা ইফেক্ট ঘটবে। আমরা 1 থেকে 2, এই যে পোর্শনটা, এটা হচ্ছে রেফ্রিজারেন্ট ইফেক্ট। আর রেফ্রিজারেটরে যে কাজ করে মূলত, যে আমরা যে খাদ্যবস্তু দিই, খাদ্যবস্তুটাকে ঠান্ডা করে থাকে, তো এইটা আসলে মূলত কাজ করে থাকে রেফ্রিজারেটর। এটা আসলে ওয়ার্ক ডান। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এইচ থেকে অপশনগুলো নেব। এখানে ম্যাক্সিমাম দেখা যায় H1, H2, H3, H4, অনেকে ঘোলায় ফেলায় যে কী হবে ঘটনাটা। তো আমরা কি করব, যে দেখো কোনটাতে বোঝালে ভালো হবে, আমরা আচ্ছা এখান থেকে দেখাই। এটা হলো H2, এখানে H2, আর এটা হচ্ছে H1। অবভিয়াসলি H2টা বড়, H1টা ছোট, তার মানে H2 মাইনাস H1, আর এইখানে কি হবে, H1 মাইনাস H4ও কেউ লেখে, কেউ H3ও লেখে, যাক আমরা H4ই লিখলাম। তো এটা ছিল COP, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। তো যারা ভিডিওটা দেখছেন, আশা করি মোটামুটি একটু ধারণা পাইছেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার দেখার অনুরোধ রইল এই ভিডিওটাই। আর আমরা নেক্সটে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।